বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো বর্তমান পরিবেশ পরিস্থিতিতে সুন্দর আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের অনলাইন প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মার্জিয়া খানম। আমি গত ক্লাসে কোনো একটি বাংলা ক্লাসে তোমাদের সাথে সাহিত্যের রূপ ও রীতি, হায়াত মাহমুদের সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ সেটা ছিল আমার এই প্রবন্ধের প্রথম একটা ক্লাস। তো এটা একটা বড় প্রবন্ধ, এটা একটা ক্লাসে শেষ হবে না। সেখানে আমি তোমাদের সাথে ওই ক্লাসে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের যে শব্দার্থ টিকাসমূহ রয়েছে এবং হায়াত মাহমুদ লেখক তার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা সেখানে জেনেছি যে সাহিত্য হচ্ছে বিশাল পরিধির একটা বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু আসলে সাহিত্য হচ্ছে কবিতা, গল্প, নাটক, উপন্যাস, ছোট গল্প, রম্য রচনা ইত্যাদি সমগ্র বিষয়ের একটি সামগ্রিক রূপ। ভেঙে ভেঙে বললে সাহিত্যের এই বিভিন্ন শাখাসমূহ রয়েছে। আর রীতি হচ্ছে যে সাহিত্যের এই শাখাগুলি কিভাবে নির্মাণ করা হয়েছে বা কিভাবে নির্মিত হয়েছে তার বিস্তারিত পর্যবেক্ষণমূলক আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রবন্ধের প্রথমে কবিতা নিয়ে আলোচনা করব। তো আমরা জেনে নিই কবিতা কি। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ রয়েছে। কয়টি রূপভেদ রয়েছে শিক্ষার্থীবৃন্দ? দুইটি রূপভেদ রয়েছে। কবিতার রূপভেদ দুইটি, প্রধান দুইটি রূপভেদ রয়েছে, যেমন গীতিকাব্য এবং মহাকাব্য। মহাকাব্য ও গীতিকাব্য। তো প্রথমে আমরা জেনে নিই মহাকাব্য কি। অ্যাকচুয়ালি মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দুইটি কাহিনীর একটি হচ্ছে রামায়ণ, আরেকটি হচ্ছে মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ হচ্ছে মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষের কোথাও নেই, অর্থাৎ ভারতবর্ষে তা ঘটেনি বা ঘটতে পারে না। অর্থাৎ ভারতবর্ষের সমগ্র ইতিহাস, যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত এবং আদার্স এই মহাভারত নামক মহাকাব্যে রয়েছে। এই মহাভারত এটি আয়তনে অত্যন্ত বিশাল। তারপরে রামায়ণ অপেক্ষাকৃত ক্ষুদ্র কাহিনী। পত্নী সীতাকে নিয়ে লঙ্কার রাক্ষস রাজা রাবণ হরণ করে নিয়ে যায় এবং কি জন্য নিয়ে যায়? যে রাবণের বোন শূর্পণখা তাকে এই সীতার স্বামী রাম অপমান করেছিলেন এবং সেই জন্য তাকে বন্দি করে নিয়ে সীতাকে বন্দি করে নিয়ে আকাশপথে চড়ে বন্দি করে নিয়ে তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। তারই ধারাবাহিকতায় সীতাকে উদ্ধারের জন্য রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের কাহিনী হচ্ছে আমাদের রামায়ণ মহাকাব্যের কথা। অর্থাৎ এক কথায় মহাকাব্য হচ্ছে অতিশয় দীর্ঘ একটি কাহিনী। তাহলে আমাদের কবিতা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায় লিখিত কোনো কাব্য। তার মধ্যে কবিতার প্রধান দুটি রূপভেদ, একটা হচ্ছে মহাকাব্য, আরেকটি হচ্ছে গীতিকাব্য। আর মহাকাব্য কি? মহাকাব্য হচ্ছে আকৃতি বা আয়তনে বিশাল এক ধরনের কাহিনী কাব্য। অর্থাৎ এখানে কোনো একটি বিশেষ কাহিনী অবলম্বনে রচিত যে কাব্য ছন্দবদ্ধ ভাষায়, সেটি হচ্ছে মহাকাব্য। মহাকাব্যের মূল গল্প গদ্যে না লিখে পদ্যে লিখিত হয়। এর বাইরেও রয়েছে, মহাকাব্যের বাইরেও রয়েছে গীতিকাব্য। গীতিকাব্য অপেক্ষাকৃত ছোট, কিছু গান কবিতা রচনা করলেও ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র সম্পর্কে বলেছিলেন
বই হচ্ছে গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতিকবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ার সাধারণত দীর্ঘাকার হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তবে সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। কবি যদি মনে পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশ করে থাকেন সেটাই যথাযথ। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন হচ্ছে বৈষ্ণব কবিতা। বৈষ্ণব কবিতা গীতিকবিতার আদি নিদর্শন। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্ভুক্ত করতে হয় তাহলে এর যে বিভিন্ন রকম শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে প্রথমতই ভক্তিমূলক গীতি কবিতা। গীতি কবিতার প্রথম শ্রেণী বিভাজন ভক্তিমূলক গীতি কবিতা। ভক্তিমূলক গীতি কবিতার মধ্যে রয়েছে যারা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, রামপ্রসাদ, রজনীকান্ত, তাদের রচনাবলী। তারপর রয়েছে স্বদেশ প্রীতিমূলক, যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা ও গান স্বদেশ প্রেমমূলক রয়েছে। প্রেমমূলক গীতি কবিতা, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী গীতি কবিতাও রয়েছে। শোকগাথা বা সুখ আশ্রয় করে লিখিত কবিতাও এই গীতি কবিতার সমপর্যায়ে। তাহলে গীতি কবিতার মধ্যে আমরা যে বিভাজনগুলি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ভক্তিমূলক, স্বদেশ প্রীতিমূলক বা স্বদেশ প্রেমমূলক, তারপরে রয়েছে প্রকৃতি বিষয়ক, দর্শনাশ্রয়ী, দর্শনাশ্রয়ী, শোকগাথা, ইত্যাদি। বিভিন্ন প্রকারের গীতি কবিতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা কবিতায় বিশেষ দুইটি ধারার জনক কবি কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দিন, তাদের কথা না বললেই নয়। প্রথম জন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি, দ্বিতীয় জন হচ্ছে আমাদের পল্লী কবি। তো এই বিদ্রোহী কবি এবং পল্লী কবি হিসাবে তারা স্থায়ী আসন লাভ করেছেন বাংলা সাহিত্যে। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর, উদ্দীপ্ত ভাবের দেখা মেলে তার পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সুযোগবাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কবিতা সম্পর্কিত সাহিত্যের উপরে। আমরা এখানে শিখলাম কবিতা কাকে বলে, কবিতার প্রধান দুটি রূপভেদ, মহাকাব্য, গীতি কবিতা। মহাকাব্য কীরকম? আয়তনে বিশাল কোনো কাহিনী কাব্য। গীতি কবিতা অপেক্ষাকৃত ছোট। গীতি কবিতার মধ্যেও আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ভক্তিমূলক, প্রেমমূলক, স্বদেশ প্রীতিমূলক, প্রকৃতি বিষয়ক, দর্শন আশ্রয়ী, শোকগাথা বা সুখ জাতীয় কোনো কাহিনী অবলম্বনে যদি কোনো কবিতা রচনা করা হয়ে থাকে তাহলে এটাও এই গীতি কবিতার সমপর্যায়। তো তারপরে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম দুজন কবির কথা উল্লেখ করা হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি, এবং পল্লী কবি জসীমউদ্দিন লাভ করেছেন বিদ্রোহী কবি এবং পল্লী কবি হিসাবে। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর, উদ্দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে কোনো বাংলা কাব্যে ছিল না, এবং জসীমউদ্দিনের সুজনবাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠও উল্লেখযোগ্য রচনা। তো এই ছিল কবিতা সম্পর্কিত আলোচনা। তারপরে আমরা আরেকটি জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে নাটক। বিশ্ব সাহিত্যে পাঠ করার ব্যবস্থা ছিল না, কারণ তখন ছাপাখানার ব্যবস্থা ছিল না। তখন সেকালে অর্থাৎ পূর্বেকার সময়ে নাটক কী করা হতো? অভিনয় এর মাধ্যমে উপস্থাপন করা হতো, এবং নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালে দর্শক সমাজ।
কারণ হচ্ছে সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র এমন একটি শাখা যা সরাসরি সমাজ এবং পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে পারে, প্রভাবিত করতে চায় এবং প্রভাবিত করতে সক্ষম হয়। হ্যাঁ, অর্থাৎ নাটক কোনো বিষয় সম্পর্কে রচিত কোনো নাটক সাহিত্যের এমন একটি শাখা যেখানে সমাজ এবং মানুষের ব্যক্তিগত জীবনের বাস্তব চিত্রসমূহ সরাসরি সমাজে দর্শকের সামনে উপস্থাপন করা যায়, অভিনয় করে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় যে আসলে বিষয়টা কী, এবং এটা যদি কোনো সমাজে কোনো বিষয়ে অথবা কোনো ব্যক্তিগত জীবনে কারো কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি অনেক সময় অনেকে সংশোধন করে নিতে পারে, প্রভাবান্বিত হয়ে। সংস্কৃত অলঙ্কারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যেই গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল। যেমন শেক্সপিয়ার তার সকল নাটক কী করেছেন? কবিতায় রচনা করেছেন। তাদের মতে অলঙ্কারিক বৃন্দের মতে, সংস্কৃত অলঙ্কারিক বৃন্দের মতে কাব্য হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে দৃশ্যকাব্য আর একটা হচ্ছে শ্রব্য কাব্য। দৃশ্যকাব্য ও শ্রব্য কাব্য। শিক্ষার্থীবৃন্দ বুঝতেই পারতেছো, দৃশ্যকাব্য মানে হচ্ছে যেটা দৃশ্যমান, দেখা যায়। হ্যাঁ, তো নাটক হচ্ছে দৃশ্যকাব্য। নাটক অভিনয় করে মানুষকে প্রদর্শন করানো সম্ভবপর, এই জন্যই নাট্য রচনার উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে সর্বকালীন দর্শক সমাজ। নাটক সচরাচর নাটকে 5টি অঙ্কে বিভক্ত করা হয়ে থাকে। কয়টি অঙ্কে বিভক্ত করা হয়ে থাকে? 5টি। প্রারম্ভ, নাটকের অঙ্ক 5টি। প্রথমত হচ্ছে প্রারম্ভ অর্থাৎ সূচনা। প্রবাহ, তারপরে উৎকর্ষ, গ্রন্থি মোচন, সবশেষে উপসংহার বা সমাপ্তি। এই 5টি অঙ্কে একটি নাটক বিভক্ত থাকবে। কাহিনীর বিষয়বস্তুর পরিণতির দিক থেকে বিচার করলে নাটক প্রধানত ট্র্যাজেডি ও কমেডি এই দুই প্রকার হয়ে থাকে। ট্র্যাজেডি হচ্ছে বিয়োগাত্মক রচনা আর কমেডি হচ্ছে মিলনাত্মক। তারপরেও রয়েছে প্রহসন। এই 3টি ভাগে বিভক্ত করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ট্র্যাজেডির ভিতরে 2টি অংশ ক্রিয়াশীল থাকে। একটি হচ্ছে প্লট বা আখ্যানভাগ, হ্যাঁ, আর একটা হচ্ছে চরিত্র, আর হচ্ছে চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছু সমন্বয়, সুসংগতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরস্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের মনে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হচ্ছে মূলত ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য হচ্ছে, মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক, কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই হচ্ছে কমেডি উপজীব্য। এই কৌতুকের জন্য ইচ্ছার সাথে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির, উদ্দেশ্যের সাথে উপায়ের বা কথার সাথে কাজের অসঙ্গতির মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি বিচ্যুতি আর নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অসহন দুর্বলতার হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে সুস্থ স্বাভাবিক করে তোলার একটি প্রয়াস এই কমেডি রচনা। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে অনেক শ্রেণীতে বিভক্ত করা সম্ভব, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, তাছাড়াও রয়েছে কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক এবং আরও রয়েছে প্রহসন। এসব ব্যতিরেকেও হতে পারে গীতিনাট্য, নৃত্যনাট্য, হতে পারে চরিত নাটক এবং উপন্যাসেরও নাট্যরূপ হতে পারে, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক। তার বাইরে রয়েছে আবার একাঙ্কিকা। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে এই 2টি ভাগ তো আমাদের রয়েছে। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন
বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু মিত্রের আবির্ভাব সামাজিক নাটক নিয়ে, তার নীল দর্পণ নাটক অন্যতম একটি শ্রেষ্ঠ উদাহরণ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ একই সাথে নাট্যকার অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জোনা বুদ্ধদেব এবং ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল রচনা করেছেন আমাদের গিরিশচন্দ্র ঘোষ। এরপর দ্বিজেন্দ্রলাল রায় ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত শাহজাহান বাঙালি দর্শক হৃদয়ে জয় করে নেয়। তার সমসাময়িকের মধ্যে রয়েছেন অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ, বিদ্যা বিনোদ উল্লেখযোগ্য। আর তারপরে আবির্ভাব রবীন্দ্রনাথ, আমাদের বিশ্বকবি, যিনি বাংলা নাটকের মুখ ঘুরিয়ে দেন নানা দিকে। রক্তকরবী, ডাক, অরুব্রতন প্রতীকধর্মী নাটক হিসাবে বাংলা সাহিত্যে কালোজয়ী হয়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যে যেখানে আছো ভালো থাকো এবং ঘরে বসে লেখাপড়া চালিয়ে যাও। পাঠ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Finish.